আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ এবছর, তাদেরকে আজকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া বেগম, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমাদের সাথে গত 1 তারিখে একটি পরিচিতিমূলক অনুষ্ঠান আমাদের হয়েছিল, সেখানে কিন্তু আমরা কথা বলেছি। আমি তোমাদেরকে শুরু করব স্থির তড়িৎ থেকে। স্থির তড়িৎ এই অধ্যায়ের উপরে তোমাদেরকে জাহানারা ম্যাডাম 2টা ক্লাস নিয়েছে। আমি তার ধারাবাহিকতায় আজকের ক্লাসটি শুরু করব। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে কিছু কথা বলছি, সেটা হচ্ছে তোমরা বই নিয়ে জানতে চাও যে কোন রাইটারের বই পড়বে। কলেজে তোমরা স্বাধীন, এই স্বাধীন বই পছন্দের বেলায় তোমরা তোমাদের বই ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারো, যেটা এনসিটিভিতে কর্তৃক অনুমোদিত। এই ধরনের যে কোনো রাইটারের বই তোমরা ফলো করবে। আর আমরা 2টো অধ্যায়, পদার্থবিজ্ঞানে তোমাদের 200 নাম্বার, প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100, তার মধ্যে তত্ত্বীয় 75, ব্যবহারিক 25। সেকেন্ড পেপারেও তাই। আমরা 2016 থেকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে পড়াই, এবং সেটি এনসিটিভি এবং মন্ত্রণালয়, ডিজি অফিস তাদের নির্দেশনা অনুযায়ী। সেই হিসাবে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা অধ্যায় শুরু করেছি। তোমাদের সাথে হাবিবুল বাশার স্যার ভেক্টর অধ্যায় শুরু করেছে, শাহজাহান স্যার গতিবিদ্যা যে চ্যাপ্টারটা সেটা শুরু করেছে, এবং জাহানারা ম্যাডাম স্থির তড়িৎ শুরু করেছিল। আমি তার ধারাবাহিকতায় এখন সেই ক্লাসটা কন্টিনিউ করব। আমি স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব। তোমরা তোমাদের প্রশ্ন যেখানে বুঝো না সেটা কমেন্টে জানাবে। কেউ রোল লিখে প্রেজেন্ট দেওয়ার দরকার নাই, তাহলে যেটা হয় যে কেউ যদি প্রশ্ন করো সেই প্রশ্নটা আমাদের খুঁজে পেতে প্রবলেম হয়। এই ক্লাস শেষেও যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করবে, যাতে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেই প্রশ্নের উত্তর দিতে পারি, বা এখানেও যদি আমার চোখে পড়ে প্রশ্ন আমি চেষ্টা করব সেগুলোর ব্যাখ্যা দিতে। তাহলে আসো আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে যাই। আমার অধ্যায় যেটি সেটি হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের আজকে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে চার্জের ধর্ম। সেই ধর্মে আছে চার্জের কোয়ান্টায়ন, সংরক্ষণশীলতা, তড়িৎ বলরেখা। এই জিনিসগুলো আলোচনা করব, সাথে কিছু প্রাবল্য সেটা নিয়েও কিছুটা আলোচনা করব যদি সময় আমার কভার করে। আসো আমরা আলোচনায় যাই। আলোচনার শুরুতেই আমরা স্থির তড়িতে আমাদের আলোচ্যের মূল যে বিষয় সেটা আমরা চার্জ বা আধান নিয়ে কথা বলি। সে আধানটা কোথা থেকে আমাদের এই ধারণাগুলো আসে, সেটা হচ্ছে আমরা জানি যে পরমাণুতে যেটা পরমাণুর গঠন, সেটার ভিতরে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে থাকে ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন কি করে, কেন্দ্রে থাকে, এবং বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরে। এবং এটা তোমরা জানো যে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রনের কোনো চার্জ নেই, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। এবং একটি পরমাণু স্বাভাবিকভাবে তড়িৎ নিরপেক্ষ, কারণ সেখানে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কার্বনে 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন। তারপর তোমার অক্সিজেনেও তাই, 8টা ইলেকট্রন, 8টা প্রোটন। এভাবে মৌলের বৈশিষ্ট্যটা নির্ধারিত হয় প্রোটন সংখ্যা দিয়ে। যদি কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যার চেয়ে ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন পাচ্ছি না কেন, সুলতা আমি ইয়েটা পাবো কোথায়, এই যে পয়েন্টার,
না, এটাতে যাব না, আমি এই যে একটা স্লাইডে আমরা একটা লাল ইয়ে দিয়ে আনি না, এটা এখানে নাই। আচ্ছা, এখানে দেখো, যদি এই যে পরমাণুর ভিতরে 3টা প্রোটন আছে, বাইরে আছে 4টা ইলেকট্রন, তাহলে এই পরমাণুটা কেমন হবে? নেগেটিভলি চার্জ অ্যাটম হবে। আবার এখানে দেখো, এখানে 3টা প্রোটন আছে, বাইরে আছে 2টা ইলেকট্রন, তাহলে এটা হবে পজিটিভলি চার্জ অ্যাটম। তাহলে আমরা চার্জের কি পেলাম? 2 ধরনের চার্জ পেলাম। 2 ধরনের চার্জ পেলাম, যে একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের বৈশিষ্ট্যটা কি কেমন হবে দেখো। আমরা এই চার্জের মানগুলো আমরা জানি যে চার্জের মানটা কেমন হবে। প্রোটন পজিটিভ চার্জ যুক্ত, প্রোটনের চার্জের মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর নিউট্রনের চার্জের মান 9, ইলেকট্রনের চার্জের মান প্রোটনের চার্জের মানের সমান কিন্তু ঋণাত্মক। তারপর আর এখানে দেওয়া আছে ভর। এই ভরগুলো তোমরা মনে রাখবে, আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন আমাদের এগুলোর প্রয়োজন হয়। যে প্রোটন দেখো 1.67 × 10⁻⁻27 কেজি, প্রোটনের চেয়ে ইলেকট্রন অনেক হালকা 9.11 × 10⁻13 কেজি। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের চার্জের মান এবং তাদের ভর এগুলো তোমরা মনে রাখবে, এটা আমাদের প্রয়োজন হয়। দেখো চার্জের ধর্ম আমরা কি জানি? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ কি করে? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই বৈশিষ্ট্যটা কার মতো? তোমরা চুম্বকেও পড়েছো যে চুম্বকে সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। চার্জের ক্ষেত্রেও সেটা একই রকম, মানে যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু দিয়ে তোমরা যেভাবে দেখেছো, চার্জের ক্ষেত্রে সেটি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। চার্জের আরেকটি ধর্ম আছে, সেটা হচ্ছে চার্জের যোগ, মানে যোগ করার ধর্ম, অ্যাডিটিভ নেচার। ধরো এখানে কিউ পরিমাণ চার্জ যদি টোটাল চার্জ হয়, আমরা Q1 Q2 Q3 এই পরিমাণ চার্জগুলো আমরা এখানে দিলাম, তাহলে টোটাল চার্জের মান হবে Q1 + Q2 + Q3। এখানে যদি নেগেটিভ চার্জ দিই তাহলে সেটা নেগেটিভ চার্জ যোগ বিয়োগ হয়ে আসবে। তাহলে চার্জের এইরকম একটা ধর্ম আছে যে চার্জ যোগ হয়। আমরা একটা অ্যানিমেশন চিত্র দেখছি, দেখো পজিটিভের দিকে কি হচ্ছে? নেগেটিভ চার্জটা আকর্ষণ হয়ে আসছে আর পজিটিভটা দূরে চলে যাচ্ছে। এখন একে যদি আনতে চাই, এটাকে দূরে সরাতে চাইলে বা একে পজিটিভকে এর কাছে আনতে চাইলে কি হবে? বল প্রয়োগ করতে হবে, এখানে কাজ করতে হবে। সেই কাজের ধারণাটুকু আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা বিভব করব সেখানে আমরা এই কাজের ধারণাটুকু নিব। তাহলে দেখছো এখানে পজিটিভ চার্জ আকর্ষণ করছে, বিকর্ষণ করছে কাকে? পজিটিভকে, এবং পজিটিভ চার্জ আকর্ষণ করছে নেগেটিভ চার্জকে। এখন আরেকটা ধর্ম আমরা জানবো, সেটাকে বলে চার্জের কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন কথাটা আসবে কোথা থেকে? ধরো তোমার পরিবারের লোক সংখ্যা কেউ জানতে চাইলো, সেই সংখ্যাটা কি কখনো ফ্র্যাকশন হবে? তুমি বলবা যে আমার বাসায় 4.2 জন লোক আছে, এরকম করে কি আমরা বলি? সম্ভব সেটা থাকা 4.2 লোক থাকা? কারণ মানুষের সংখ্যা কি, প্রত্যেকটা মানুষের সংখ্যা ইউনিট, তার কম বেশি হয় না। চার্জের ক্ষেত্রে কি হয়? কোনো বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না। সেটা কেমন হয়? আধান বিচ্ছিন্ন মানের, যেমন মানুষের সংখ্যাটা কিরকম বিচ্ছিন্ন না, সেরকম বিচ্ছিন্ন মানের আধান, বিচ্ছিন্ন মানের ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রনের যে চার্জের মান তার পূর্ণ সংখ্যা কি? 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা, এগুলোর ফ্র্যাকশন হবে না। এটাকেই বলে চার্জের কোয়ান্টায়ন। এখানে দেখো কিউ সমান NE, n হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা 0, চার্জ না থাকলে 0, +-1 পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ।
23 মানে এই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলমের পূর্ণ সংখ্যার গুণিতক হবে যে কোনো বস্তুতে চার্জের সংখ্যা। এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। যেমন একটা ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা চার্জের মান হবে 1 ইন্টু এত, দুটা হলে এত, তিনটা হলে এরকম। কোনো ফ্র্যাকশন এখানে আসবে না। এটাকেই আমরা বলছি চার্জের কোয়ান্টায়ন। চার্জের একক আমরা জানি, চার্জের একক কি? এসআই একক হচ্ছে কুলম। কুলম্বের নাম অনুসারে সেই নামটা এসছে। এখন দেখো আমরা যে 1 কুলম চার্জ বলছি, সেই 1 কুলম চার্জে কত সংখ্যক ইলেকট্রন কিংবা প্রোটন, এটা ইলেকট্রনও হতে পারে প্রোটনও হতে পারে, আমি ইলেকট্রন দিয়ে বলছি যে কত সংখ্যক ইলেকট্রন বা প্রোটন থাকতে পারে। সেটা কেমন দেখো, যে আমরা কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন থেকে কি জেনেছি? কিউ সমান এন ই। তাহলে এন সমান কি লিখতে পারি? কিউ বাই ই। তাহলে কিউ সমান 1 কুলম আর ই চার্জের মান লিখলাম 1.6 ইন্টু 10⁻⁻19। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তার মান আসে 6.25 ইন্টু 10⁻18। তাহলে 1 কুলম চার্জ বলতে আমরা কি বুঝবো? 1 কুলম চার্জ বলতে বুঝবো সেখানে আছে 6.25 ইন্টু 10⁻18 কি ইলেকট্রন। এই সংখ্যাটি মনে রাখবে, আমাদের এমসিকিউ প্রশ্নে আসে এটি দিয়ে, বা আমাদের অনেক সময় অঙ্কে যে গাণিতিক প্রবলেমগুলো আমরা করি সৃজনশীলের, সেখানে এই মানগুলোর প্রয়োজন হয়। এই মানগুলো যে 1 কুলম চার্জ সমান কি, একটা ইলেকট্রনের চার্জের মান কত, এগুলো এই 4টা মান একদম জানা থাকবে। এগুলো আমাদের কাছে একদম অঙ্কে অনেক সময় মান দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তোমাকে এগুলো মানগুলো জেনেই সেগুলো মান বসাতে হবে। তাহলে এই মানগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। চার্জের কোয়ান্টায়নের একটা এমসিকিউ কোশ্চেন আমরা দেখি। কোনো বস্তুতে চার্জের মান সম্ভব নয়, কোন মানটি সম্ভব নয়? এখানে দেখো কোন মানটি সম্ভব নয়। মান দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻19, সবগুলোতে 19 আছে, আর এখানে আছে 4.5, 8.0, 9.6। তাহলে এখানে কোন মানটি সম্ভব নয়? তোমরা বলো যে এখানে সম্ভব হবে না সেই মানটি যা 1.6, যেহেতু এখানে 10⁻19 আছে, তাহলে তার সাথে গুণিতক হবে কি 1.6 এর গুণিতক। তাহলে 1.6 এর গুণিতক কোনটা না? নিশ্চয়ই বলতে পারছো, তাই না? তুমি যদি চার্জের কোয়ান্টায়ন বুঝে থাকো তাহলে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে। চার্জের সংরক্ষণশীলতা, আমরা শক্তির সংরক্ষণশীলতা জানি, ঠিক একই রকম চার্জের সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণশীলতায় আমরা বলি যে চার্জ শক্তি সৃষ্টি নাই, বিনাশ নাই, মোট শক্তি সংরক্ষিত। চার্জের ক্ষেত্রে ঠিক একই কথা, চার্জ সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, মোট চার্জের মান সমান। আধানকে আমরা সৃষ্টি করতে পারবো না বা ধ্বংস করতে পারবো না, সেটা কি হয়? স্থানান্তর হয়। শক্তির যেমন স্থানান্তর হয়, চার্জেরও স্থানান্তর হয় একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে। এখানে একটা এক্সাম্পল দেখো, একটা বস্তুতে এইগুলোকে 10 কুলম আধান আছে, আর একই রকম আরেকটা বস্তু সেটা নিউট্রাল, তাতে কোনো চার্জ নেই। এখন এই দুটার যদি কন্টাক্ট করি, সংযোগ করি, তাহলে কি হবে? এখান থেকে 5 কুলম চার্জ এখানে চলে যাবে, সমভাবে বন্টিত হয়ে গেল। তাহলে এখানে কিন্তু চার্জের সৃষ্টি বা বিনাশ হয় নাই, শুধুমাত্র কি হয়েছে? ফ্লো হয়েছে, চার্জের ফ্লো হয়েছে। সিস্টেমের মোট চার্জের মান কিন্তু এই যে 10 কুলম ছিল, এখানেও কিন্তু তাই আছে। তাহলে এই যে চার্জের সংরক্ষণশীলতা বলতে আমরা কি বুঝবো? যে একটা সিস্টেমে টোটাল চার্জের মান সমান, টোটাল চার্জ সৃষ্টি হয় না, শুধু একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তর হয়। চার্জের এই মুভমেন্টটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা চলতড়িতে এই চার্জের প্রবাহ সম্বন্ধে জানবো। চার্জের প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে এই বস্তুটাতে +2 ইলেকট্রন আর এখানে আছে -2 ইলেকট্রন। এদের যদি কন্টাক্ট হয় তখন কি হবে? এর কাছ থেকে সে 2টা ইলেকট্রন নিয়ে নিবে আর ও এর কাছ থেকে 2টা ইলেকট্রন লস করবে। ফলে কি হবে? সিস্টেমের নেট যে চার্জ সেটা
শূন্য হবে। এই এক্সাম্পলটা দেখো, এখানে 8টা ইলেকট্রন আছে আর এখানে 0, এখানে কোনো ইলেকট্রন নাই। এখন এই দুটা বস্তুর কন্টাক্ট হলো, কন্টাক্ট হলে কি হবে, একই রকম বস্তু, সেই জন্য এখানে সমভাবে এখানে 4টা ইলেকট্রন আসলো, এখানে 4টা ইলেকট্রন আসলো। এখন তাদের মধ্যে কি হয়ে যাবে, সমভাবে চার্জ বন্টিত হয়ে গেলে এখন তাদের মধ্যে কি বিকর্ষণ হয়ে যাবে। প্রথমে দেখো এই 8 ইলেকট্রন একে কি করবে, আকর্ষণ করবে, অচার্জিত বস্তুকে সে আকর্ষণ করবে। আকর্ষণ করার পরে যখন একসাথে কন্টাক্ট হবে, কন্টাক্টের ফলে দুইজনই চার্জিত হয়ে যাবে, সমচার্জে চার্জিত হলো, ফলে এখন বিকর্ষণ হবে। এটা দেখো এখানে আছে +4, আমরা যদি ইউনিট বলি 4 কুলম্ব চার্জ, এখানে আছে -12। তাহলে চার্জের আমরা কি বলেছি, যোগ ধর্ম আছে, যোগ ধর্ম থাকলে কি হবে, -12 আর +4 চিহ্নটা কি হয়ে যাবে, -8 কুলম্ব। এই 8 কুলম্ব চার্জ এই দুটার মধ্যে বন্টন হলো, বন্টন হয়ে এখানে -4 কুলম্ব, এখানে -4 কুলম্ব। এখন তারা দুইজন কি হবে, বিকর্ষণ হবে। তাহলে এখানে কি হলো, সিস্টেমের মোট চার্জের মানটা সমান থাকলো, সেটাই চার্জের সংরক্ষণশীলতা। একটা বদ্ধ বা বিচ্ছিন্ন সিস্টেমের মোট আধান সর্বদা সমান বা অপরিবর্তিত থাকে। এই এমসিকিউটা দেখো, এখানে একই রকম 4টা গোলকের মধ্যে চার্জ আছে, তারা ঝুলছে আলাদা আলাদা ভাবে। এখানে আছে +5 কুলম্ব চার্জ, এখানে আছে -3 কুলম্ব চার্জ, এখানে আছে +2 কুলম্ব চার্জ এবং এখানে আছে -1 কুলম্ব চার্জ। তাহলে এখানে এই 4টাকে এখন কি হলো, একসাথে আনা হলো, একসাথে আনা হলে কন্টাক্ট করা হলো, কন্টাক্ট করলে তাদের মধ্যে কত চার্জ থাকবে। তাহলে তুমি যোগ করো, +5 -3, আর এখানে +2 -1, তাহলে কত হবে, 1 2 3 4। এটির উত্তর তোমরা নিজেরা দিবে। কুলম্বের সূত্র তোমাদেরকে গত ক্লাসে পড়ানো হয়েছে। কুলম্বের সূত্রটা কি, এই যে আমরা বলছি চার্জ, সমধর্মী চার্জ বিকর্ষণ করছে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করছে, তাহলে এই আকর্ষণ এবং বিকর্ষণ সেই বলের মানটা কেমন, সেটা কুলম্ব সূত্র। কুলম্বের সূত্রে আমরা চার্জকে ক্যাপিটাল লেটার Q1 বা স্মল লেটার Q1 দিয়ে ডিনোট করি, দূরত্বকে কখনো স্মল r বা কখনো স্মল d দিয়ে লিখি, এগুলো সবই প্রচলিত। তাহলে কুলম্বের সূত্রটা তোমরা দেখেছো, কুলম্বের সূত্র হচ্ছে F is proportional to Q1 Q2, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আসে, সেই সমানুপাতিক ধ্রুবকের যে মান, এটি মুখস্থ রাখবে। এগুলো গত ক্লাসে তোমাদেরকে বিস্তারিত পড়ানো হয়েছে, আমি বিস্তারিত যাব না। তাহলে এখানে কি হয়, চার্জের ক্ষেত্রে দুই রকমের, এই অ্যারো চিহ্নের কিন্তু একটা সিগনিফিকেন্ট আছে, তোমরা ভেক্টর বানানো হচ্ছে, তোমরা জানো অ্যারো দিয়ে কি বোঝানো হয়, ডিরেকশন। এখানে দেখো সমধর্মী চার্জ Q1 এবং Q2 সমধর্মী বলে তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে, সেটা দেখানো হচ্ছে এই অ্যারো চিহ্ন দিয়ে। চার্জ দ্বয়ের মধ্যে এই আকর্ষণ বিকর্ষণ কি, তাদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। আবার এখানেও দেখো পজিটিভ এবং নেগেটিভ সেহেতু আকর্ষণ হচ্ছে, সেই জন্য অ্যারো চিহ্ন দিক এখানে। অ্যারো দিয়ে আমরা যখন বলের ডিরেকশন, বল একটি ভেক্টর রাশি, সে ভেক্টর রাশির ডিরেকশনটা আমরা এই যে চিত্রে যখন দেখবো এই যে বোঝানো হচ্ছে। আর এই যে দুই পাশে আমরা মান দেই, সেটা কি, একটা মান বোঝায়, মানে পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো মনে রাখবো, যে চার্জের এই যে সমানুপাতিক ধ্রুবক, সেটাকে আমরা সি দিয়ে লিখি বা কখনো কে দিয়েও লেখা হয়, সে তার মান 8.9875 × 10⁹, যা যেটা মানে প্রায় কার সমান, 9 এর সমান। আমরা আমাদের গাণিতিক যে সমস্যাগুলো থাকবে সেখানে আমরা এই মানটি ইউজ করবো, 9 × 10⁹, এই মানটি ব্যবহার করব, একক নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আর এখানে এই যে পারমিটিভিটি, সেটা ভেদ্যতা, সেটা জানো যে কুলম্বের সূত্রটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে, যে কোন মাধ্যমে চার্জ দুটো আছে তার উপর বলের মান নির্ভর করে, সেখান থেকে এই এপসাইলন নটের মান আসে।
কুলম্বের সূত্রের সাথে মহাকর্ষ সূত্রের কিছু মিল আছে, কিছু অমিল আছে। মহাকর্ষ সূত্র তোমরা ক্লাস 8-এই পড়ে এসেছো। মহাকর্ষ সূত্র দেখো, এই দুটো সূত্র দেখতে একই রকম। এখানে Q1 Q2 আর এখানে M1 M2। এই সূত্রগুলোর একটা সাধারণ নাম আছে। এই সূত্রগুলোকে বলা হয় বিপরীত বর্গীয় সূত্র। সেই বিপরীত বর্গীয় সূত্র দুজনের একই রকম, যে তাদের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে মহাকর্ষ সূত্রের এই জি কে আমরা বলি বিশ্বজনীন ধ্রুবক, তাই না? এই জি এর মান মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কিন্তু কে এর মান মাধ্যমের উপর ডিপেন্ড করবে, কোন মাধ্যমে আছে। আরেকটা অমিল কি, যে মহাকর্ষ সূত্রটা সবসময় আকর্ষণ ধর্মী, দুটা বস্তু দুটাকে আকর্ষণ করছে, কিন্তু চার্জের প্রকৃতি অনুযায়ী কুলম্বের সূত্র ধনাত্মক বা ঋণাত্মক আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধর্মের হতে পারে। আরেকটা হচ্ছে যে মহাকর্ষ সূত্রটা কিন্তু এটা দুইটাই কিন্তু মৌলিক বল। মহাকর্ষ বল এবং কুলম্ব বল দুইটি মৌলিক বল। এই মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, আর কুলম্বের যে সূত্রের জন্য তড়িৎ বল যেটি, সেটি মহাকর্ষ বলের তুলনায় অনেক স্ট্রং। তাহলে মহাকর্ষ বলের সাথে কুলম্ব বলের পার্থক্যটুকু কি বোঝা যায়, তাই না? বলতে পারবে। তাহলে আমরা এতক্ষণ যে চার্জের ধর্মগুলো বললাম সেটার সামারি যদি করি, তাহলে সামারিটা কি? আমরা দুই ধরনের চার্জ দেখলাম, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আর কি জানলাম? যে সমধর্মী চার্জ বিকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করবে। চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি। চার্জের কি আছে? যোগ করার ধর্ম, অ্যাডিটিভ নেচার। যেমন এখানে দেখো 2 কুলম্ব চার্জ, 5 কুলম্ব চার্জ আর -3 কুলম্ব চার্জ, এই তিনটা চার্জ মিলে কি হবে? 5 আর 2 এ 7, 7 থেকে 3 গেলে থাকবে +4 কুলম্ব চার্জ। চার্জের কোয়ান্টাইজেশন আমরা আলোচনা করেছি। চার্জ Q ± NE, n হচ্ছে পূর্ণ সংখ্যা, আর চার্জ কি? সংরক্ষণশীল। যে কোনো সিস্টেমে চার্জ, মোট চার্জের পরিমাণ সর্বদা স্থির থাকবে। এখন আমরা প্রাবল্য তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছে, আমি আরেকটু করে বলছি। প্রাবল্যের সাথে কুলম্ব ফোর্সের পার্থক্যটা কি? এখানে দেখো দুটা চার্জ যখন থাকে আমরা সেটাকে কুলম্ব বল বলছি। এই দুটা চার্জের মধ্যে যখন একটা চার্জের মান 1 কুলম্ব হয়ে যাবে, ধনাত্মক 1 কুলম্ব চার্জ যখন হয়ে যাবে, তখন এই বলটাকে আমরা বলি প্রাবল্য। তাহলে কুলম্ব ফোর্সের সাথে পার্থক্য কি? এখানে দেখো যে কোনো একটা কিউ থাকলো আর আরেকটা চার্জ, দুটা চার্জের মধ্যে একটা চার্জের মান যখন 1 কুলম্ব, ধনাত্মক 1 কুলম্ব পজিটিভ চার্জ হয়ে যাবে, 1 কুলম্ব চার্জ হবে, তখন যে বলটা কাজ করে সেই বলকে আমরা বলি প্রাবল্য। এবং এই প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির দিক, এখানে কিন্তু এই Q1 এর একটা দিক আছে, 1 কুলম্ব চার্জের একটা দিক আছে। প্রাবল্য বলতে আমরা বুঝবো এই যে 1 কুলম্ব চার্জ, যে তার ডিরেকশন কোনটা। এটা মনে থাকবে, প্রাবল্য বলতেই আমরা বুঝবো 1 কুলম্ব চার্জ যেই বল অনুভব করছে সেই বলের মান এবং ডিরেকশন, যেহেতু ভেক্টর রাশি। তোমাদের অঙ্কের মধ্যে যখন প্রবলেমে দিবে যে অমুক বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো, সেখানে তোমাকে কোনো চার্জের কথা বলে দেওয়ার মানে দরকার থাকবে না, তুমি প্রাবল্যের মান বের করতে বললেই বুঝবে সেখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। এই ডিরাইভেশন গুলো গত ক্লাসে দেখিয়েছে, আমি ডিটেলসে যাব না। যে এফ হয়ে যাবে ই তখনই যখন দুটা চার্জের মধ্যে একটা চার্জের মান 1 কুলম্ব হবে, তখনই সেটা কি? প্রাবল্য। তড়িৎ বলরেখা, আমরা প্রথমে একটু ডেফিনিশন দেখি, তারপর আস্তে আস্তে জিনিসটা ব্যাখ্যা করি। তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝছি? কোন তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত এবং ধনাত্মক বিন্দু চার্জের চলার পথকে তড়িৎ বলরেখা বলে। এখানে দেখো একটা আমরা টার্ম ব্যবহার করেছি, বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে আমরা কি বুঝবো? যে খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ, যেটা দূরত্বের তুলনায় খুব নগণ্য, এই ধরনের চার্জকে পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বলে। আমাদের বইতে আমরা তড়িৎ চ্যাপ্টারে
প্রায় এই টার্মটা ব্যবহার করব বিন্দু চার্জ নিয়ে। বিন্দু চার্জ বলতে কি বুঝবো? ক্ষুদ্র পরিমাণ চার্জ। তাহলে এর চলার পথটা কেমন হবে একটু আমরা দেখো চিত্রের মাধ্যমে দেখি। এখানে দুটো পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের জন্য কি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এখানে যদি একটা কেমন চার্জ বলেছি যে মুক্ত এবং ধনাত্মক চার্জ, একটা পজিটিভ চার্জ ধরো, পজিটিভ চার্জ হলে এই পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। এই পজিটিভও তাকে বিকর্ষণ করবে। তাহলে এইভাবে সে বিকর্ষিত হবে দুটো আধান দ্বারা। আর এই যে মাঝখানের এই অংশটুকু, এই বরাবর সংযোজক রেখা যখন কাজ করবে, এখানে কোনো এক জায়গায় এসে এই দুটা বল একটা আরেকটাকে নাকচ করলে এই এখানে যে জায়গাটুকু ভয়েড হিসাবে দেখানো হয়েছে, এখানে কি হবে? নিরপেক্ষ বিন্দু। এখানে এই দুটি চার্জের প্রভাবের জন্য কোনো তড়িৎ বল এখানে থাকবে না, সেটাকে বলা হয় যে নিরপেক্ষ অবস্থা বিন্দু। তাহলে এইভাবে এটাকে যদি আমরা আঁকতে চাই, গতিপথটা কেমন হবে? এখানে দেখো, এখানে বের হয়েছে দুইটাই যেহেতু বিকর্ষণ করছে। ডিরেকশন আমি কি বলেছি যে এখানে ডিরেকশনটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে তার ডিরেকশন, তোমরা ভেক্টরে এগুলো দেখেছো। আর পজিটিভ আর নেগেটিভ হলে কি হচ্ছে দেখো, পজিটিভ তাকে বিকর্ষণ করছে কিন্তু এই নেগেটিভ চার্জ কিন্তু তাকে আকর্ষণ করছে। তাহলে এটা বাইরের দিকে যাচ্ছে আর এটা ভিতরের দিকে যাচ্ছে। এগুলোকে যদি আমরা আঁকি, চিত্রগুলো এই ধরনের আসে। তার এই যে তার গতিপথটা, আমরা যে বলছি যে তার গতিপথটা কেমন হবে, তার গতিপথগুলো এ ধরনের হবে। ঠিক আছে? তাহলে এই যে গতিপথগুলো, এই গতিপথগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। আমরা এই যে এখানে যদি দেখি যে তড়িৎ বলরেখা পজিটিভ থেকে এসে নেগেটিভে যাচ্ছে, তাহলে পজিটিভ থেকে কেন বের হয়? পজিটিভ একটা ধনাত্মক, মানে এই যে গতিপথটা কার? একটা মুক্ত ধনাত্মক চার্জে, সেই জন্য সে বের হচ্ছে বলেই তার ডিরেকশনটা বাইরের দিকে। আর নেগেটিভ চার্জের জন্য কি হয়? সেটা আকর্ষণ করছে বলে তার ডিরেকশনটা ভিতরের দিকে হয়। আমরা তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য দেখি যে তড়িৎ বলরেখার ধর্মগুলো কি কি। তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, এগুলো সবসময় কি ধনাত্মক চার্জ থেকে বের হয় এবং ঋণাত্মক চার্জে যে শেষ হয়। তড়িৎ বলরেখাগুলো চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় এবং লম্বভাবে শেষ হয়। এটা খেয়াল করবে যে লম্বভাবে বের হবে। আমরা যখন বলরেখা আঁকবো, সেই বলরেখা, এগুলো কিন্তু কাল্পনিক রেখা। এই রেখাগুলো কিন্তু আমরা যে ক্যালকুলেশন গুলো করবো, এগুলো আমরা ধরে নিয়ে করি, এগুলো কিছু কাল্পনিক রেখা, যে এগুলো পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় এবং লম্বভাবে শেষ হয়। বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্ব চাপ দেয়, ফলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, এটা খেয়াল করো, পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, তাই পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। এই অ্যানালাইসিসটা আমাদেরকে মানে মাথায় থাকতে হবে। এটা অনুধাবনের প্রশ্ন হতে পারে, বা আমরা যখন ক্যালকুলেশন করব যে গোলকের প্রাবল্য বের করো, গোলকের কি যে বলে তোমার বিভব বের করো, তখন এই যে বলরেখার এই যে কনসেপ্ট গুলো, এটা আমাদের লাগবে। তাহলে এটা আমাদের মনে থাকতে হবে, পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকে না। সেই জন্য কি হবে, তার অভ্যন্তরে আমরা দেখবো যে গোলকের অভ্যন্তরে আমরা তড়িৎ প্রাবল্য সবসময় শূন্য ধরবো, এটা মনে রাখবে। আর আমরা আরেকটা টার্ম খুব ব্যবহার করি, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝবো? এই যে তড়িৎ ক্ষেত্রগুলো যে বের হচ্ছে, এখানে যদি একটা ছোট অংশ নিই, তাহলে এই অংশে কি হবে? যেই বিন্দুগুলোতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে, সেইগুলোকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান থাকে, যে জায়গাগুলোতে তড়িৎ প্রাবল্যের মান সমান, সেটাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। আরেকটা টার্ম আমরা বলবো যে সুষম তড়িৎ ক্ষেত্রের, যেটা যদি দেখো, এগুলো থেকে আমরা ছোট একটা অংশ নিলে কি বলবো? যে এটা সুষম তড়িৎ ক্ষেত্র। আর চিত্রের মধ্যে আমরা যখন ঘন, এটা একটু ফাঁক ফাঁক, এটা একটু ঘন রেখাগুলো ফাঁক ফাঁক থাকলে সেটা বুঝবো যে সেটার তড়িৎ ক্ষেত্রের মান কম। আর যেটা ঘন ভাবে যদি আঁকি, সেই চিত্রটা বোঝাবে যে এখানে তড়িৎ প্রাবল্যের মান বেশি, তড়িৎ ক্ষেত্রের মান বেশি। এই বলরেখার আরেকটা সিগনিফিকেন্ট আছে, সেটা হচ্ছে বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ,
তার তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। তাহলে তড়িৎ প্রাবল্যের দিকের একটা সিগনিফিকেন্ট কি, সেটা হচ্ছে বলরেখা দিয়ে আমরা করি, যে বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। তড়িৎ বলরেখাটা আমরা যখন বিভিন্ন ধর্মগুলো অ্যানালাইসিস করব, তার জন্য বলরেখার এই যে কনসেপ্টটা সেটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে বলরেখা কোত্থেকে বের হয়? পজিটিভ চার্জ থেকে বের হয় এবং শেষ হয় কোথায়? নেগেটিভ চার্জে। কিভাবে বের হয়? লম্বভাবে বের হয় এবং ঢুকেও লম্বভাবে। চিত্র দেখে মানে বুঝতে হবে যে কোন জায়গায়। এখানে যদি দেখো, এখানে কিন্তু একটু বেশি ফাঁক, তাই না? তাহলে এখানে কি তড়িৎ ক্ষেত্রের মান কম, আর এখানে তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ প্রাবল্যের মান বেশি হবে। এখন একটা এক্সাম্পল দেখো যে একটা ইলেকট্রন কোন দিকে বল লাভ করবে। এখানে 20 কুলম্ব চার্জ আছে আর এখানে আছে একটা ইলেকট্রন। তাহলে এখানে কেমন হবে? পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? নিশ্চয়ই বলতে পারছো তোমরা। এখন সে কোন দিকে আকর্ষণ বিকর্ষণ বলটা লাভ করবে? সে কি এর দিকে যাবে, না বি এর দিকে যাবে, না ডি এর দিকে যাবে, না সি এর দিকে যাবে? এটাই প্রশ্নে চেয়েছে যে ইলেকট্রনটি কোন দিকে বল লাভ করবে, এ, বি, সি, ডি। ওরা সবাই আমি আশা করি বলতে পারছো যে ইলেকট্রনটি কোন দিকে বল লাভ। প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কুলম্ব বলের মান কত, এটি তোমরা নিজেরা বাসায় করবে। প্রোটনের চার্জের মান, ইলেকট্রনের চার্জের মান লিখবে, সূত্র লিখবে এবং তাদের মধ্যে যে দূরত্বটুকু সেটা এখানে দেওয়া আছে। এই অঙ্কটি নিজেরা বাসায় করবে। বলের দিক, বলের দিক নিয়ে আমরা একটু আলোচনা করি। বলের দিক মূলত তোমরা শিখবে সামন্তরিক সূত্র দিয়ে। আমি আজকে সামন্তরিক সূত্রে যাব না, আমরা সাধারণ একটা কনসেপ্ট থেকে, আমাদের প্রাত্যহিক জীবনে তো আমাদের বিজ্ঞানের প্রয়োগ আছে, সেখান থেকে আমরা একটু ধারণা নিই। তোমাকে যদি তোমার কোনো বন্ধু এক হাত ধরে টান দেয়, তাহলে কি করবে? তুমি তার দিকে ঝুঁকে যাবা, তাই না? আর যদি তোমাকে দুইজন দুই দিক থেকে টানে, তাহলে কি হবে? যে তোমাকে বেশি বলে টানবে তার দিকে যাবা। দুইজন যদি সমান বলে টানে, তাহলে কি থাকবা? তুমি স্থির থাকবা। বিষয়টা এরকম। এখানে দেখো 5, আমরা যদি একক বলি, 5 নিউটন বল, 5 নিউটন বল একই দিকে কাজ করছে, তাহলে তাদের এই যে একই দিকে কাজ করছে তার যে মানটা, সেটাকে আমরা বলি লব্ধি। সেই লব্ধি হবে কত? 10। এখানে 5 নিউটন কাজ করছে, তার বিপরীত দিকে 5, তাহলে এই দুইটাকে কি করে ফেলবে? নাকচ করে ফেলবে, এটা হবে 0। আবার এখানে দেখো 5 এবং 10 আছে, দুইটা মিলে কত হবে? একই দিকে হবে 15। এখানে আছে 5, এখানে আছে -10, তাহলে কোন বলটা বড়? এই যে মাইনাসের দিকটা বড় হবে। তাহলে এই 5 বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে -5, মানে এই 10 নিউটন বল যেই দিকে প্রয়োগ হচ্ছে তার দিকেই 5 নিউটন বল কাজ করবে। এখানে আছে 5, এখানে আছে 15, তাহলে এখানে কত হবে? -10। দিক কোথায়? 15 নিউটন বলের দিকে। এখানে আছে 10, উপরে 10, নিচে 5, তাহলে লব্ধিটা হবে উপরের দিকে। এগুলো আমাদের ব্যাখ্যাটা আমরা কোথায় পাবো? এর ব্যাখ্যা তোমাদেরকে ভেক্টরে পড়ানো হবে সামন্তরিক সূত্রে। সামন্তরিক সূত্রে তার গাণিতিক ব্যাখ্যাটা কেন এরকম হচ্ছে সে ব্যাখ্যাটা আমরা শিখব। তাছাড়া আমরা এই যে সাধারণ ইয়ে থেকেই কিন্তু আমরা এটা বলতে পারি। এখানে দেখো দুটা বল এই বিন্দুতে যদি কাজ করে, নাকি 90 ডিগ্রিতে দুইটা বল কাজ করছে, তার সে কোথায় যাবে? সে কি এই দিকে যাবে না এই দিকে যাবে? তখন কিন্তু সে এই দিক বরাবরও যাবে না, এই দিক বরাবরও যাবে না। সে যাবে কি? এখানটা দিয়ে যদি, এই দুটা রেখা দিয়ে যদি আমরা একটা সামন্তরিক আঁকি, সেই সামন্তরিকের কর্ণ বরাবর, এই বিন্দুতে যে কর্ণ আঁকবো সেই কর্ণ বরাবর বলটা যাবে, এই কর্ণ বরাবর বল যাবে। এখানে দেখো এই দিকে একটা বল যাচ্ছে আর নীল রঙের দিকে একটা বল যাচ্ছে। লব্ধিটা কি হবে? এখান দিয়ে আমরা একটা যদি কর্ণ আঁকি, সামন্তরিক চিন্তা করব এবং তার কর্ণ বরাবর হবে লব্ধি। এই যে লব্ধির দিক হবে এই ডিরেকশনটা। দেখো এতে একটা বল কাজ করছে, বিতে একটা বল কাজ করছে, বল ভেক্টর রাশি, তাহলে তার লব্ধি হবে তার কর্ণ বরাবর। আমি তোমাদেরকে এই জিনিসগুলো আলোচনা করছি এই কারণে, যাতে তোমরা ভেক্টরের সামন্তরিক সূত্র খুব ভালো করে পড়ো। সামন্তরিক সূত্র এবং ভেক্টরের বিভাজন, এই দুটা জিনিস আমাদের খুব লাগবে। এই দুটো জিনিস স্কিপ করা যাবে না। তোমাদেরকে যখন পড়ানো হবে তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো পড়বে।
দেখো প্রাবল্যের একটা দিক আমরা নির্ণয় করতে চাই, পি বিন্দুতে প্রাবল্যর দিক নির্ণয় করতে চাই। তাহলে পি বিন্দুতে কেমন চার্জ আছে, এখানে কিন্তু চার্জের মান বলা নাই যে পি বিন্দুতে কি আছে, পি বিন্দুতে থাকবেই। আমি যেহেতু বলেছি প্রাবল্য বের করতে হলে সেখানে আমরা কি বলবো, যেখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। তাহলে এতে আছে 0.1 × 10⁻⁻6 কুলম্ব চার্জ, বি বিন্দুতে আছে 1.1 × 10⁻⁻6 কুলম্ব চার্জ। একই পরিমাণ চার্জ আছে এ এবং বি তে, এবং এ এবং বি এর দূরত্বটুকু হচ্ছে 4 × 10⁻⁻1 মিটার। এখন পি বিন্দুতে আমার প্রাবল্যের দিক চেয়েছে, আমার কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা এই দিকটা কোথায় বলতে পারবো। তাহলে দেখো এখানে ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, তার মানে কি পি বিন্দু কি করবে, এই চার্জের জন্য তার বিকর্ষণ হবে। সেই বিকর্ষণটা কেমন বরাবর হবে, বিকর্ষণটা হবে দেখো পি এ বরাবর, তাই না? এই যে পি এ বরাবর আমি যদি এইভাবে এটাকে আঁকি, পি থেকে বাইরের দিকে সেটা চলে যাবে। আবার বি বিন্দুর জন্য কেমন হবে, বি বিন্দুর জন্য তার ডিরেকশনটা হবে এরকম। তাহলে এখন এটা একটা সামান্তরিক হয়ে গেল, সামান্তরিকের কর্ণ কি হবে, পি বরাবর উপরের দিকে। তাহলে লব্ধির দিক কোনটা হবে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। বলতে পারছো তাই না? লব্ধির দিকটা হবে 2 নম্বর, মানে এখান থেকে সোজা। বুঝা গেছে? এখন এই প্রাবল্যের মান আমরা দিক বের করেছি, মান তোমরা বের করতে পারবে না। তোমরা ধরে নাও এ বি পি বিন্দু যোগ করলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজ ধরে তোমরা বাসায় চেষ্টা করো যে এই পি বিন্দুর প্রাবল্যের মান বের করা। আমরা ডিরেকশন বের করেছি, তোমরা মানটা নিজেরা চেষ্টা করো। বলের দিক দেখো, আরেকটা দিক আমরা বলি যে 4 কোণায় একই মানের চার্জ, কিন্তু এই 2 কোণায় আছে বিপরীত চার্জ আর এই 2 কোণায় আছে ধনাত্মক। এখন এই Q1 কেমন বল লাভ করবে সেটা আমরা জানতে চাই। Q1 কেমন বল লাভ করবে, এখানে মান দেওয়া আছে। এ কি করবে, Q1 এর সাথে কি যে বলে বিকর্ষণ, আকর্ষণ করবে, এটা মাইনাস যেহেতু আছে। তার ডিরেকশনটা দেখো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, কারণ এর দিকে আসবে। আবার এটাও মাইনাস, এটা প্লাস, তাহলে এখানেও কি হবে, আকর্ষণ হবে, সে এই বলের দিকে আসতে চাইবে, এটাও এখানে। আর এই প্লাস আর এই প্লাসের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে সে কি হবে, বাইরের দিকে চলে যেতে চাবে। তাহলে দেখো এখানে এই Q1 এর উপর 3টা বল কাজ করছে, এই 2টা বল 90 ডিগ্রি তাদের মধ্যে, আর এটা তার আড়াআড়ি ভাবে আছে। এই 2টা বলের লব্ধি কোন দিকে হবে বলো? আমরা সামান্তরিক সূত্র যখন বের করব, সামান্তরিক সূত্রের সূত্রটা হচ্ছে 2টা বলের স্কয়ার, এভাবে সূত্রটা তোমরা পাবা, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। মানে এই বলটার বর্গ, এই বলটার বর্গ, তারপরে এই বল আর এই বল, তার সাথে তাদের কজের গুণফল দিলে আমরা বলটা পাবো। তাহলে এই যে বলের দিকটা, সেই বলের দিকের মান যদি এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, বলটা হবে এই দিকে, আর যদি এখানে হয় সেই বলটা হবে তার বিপরীত দিকে। তোমাদের হয়তো নেক্সট ক্লাসে সামুদ্রিক সূত্র পড়ানো হবে, যখন সামুদ্রিক সূত্রটা পড়ানো হবে তোমরা এই অঙ্কটা নিজেরা ট্রাই করবে, এটার উত্তরটা আসবে এরকম। ঠিক আছে? তোমরা এটা নিজেরা সামুদ্রিক সূত্র পড়ানো হলে এই অঙ্কটা করবে। আমি এগুলো বারবার বলছি, তোমরা ভেক্টর চ্যাপ্টারের উপরে গুরুত্ব দিবে। ভেক্টর না বুঝলে তোমরা অনেকগুলো অধ্যায় বুঝবা না। ভেক্টরের প্রয়োগ সম্পূর্ণ বলবিদ্যায় থাকবে, আবার এই যে এখানে আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারগুলোতেও তার প্রয়োগ আছে। সুতরাং ভেক্টরের এই জিনিসগুলো খুব খুব ভালো করে পড়তে হবে। তোমাদের প্রশ্ন যদি থেকে থাকে, আমি জানি না তোমাদের প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে তোমরা সেগুলো কমেন্টে করবে, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব সেই প্রশ্নগুলো দিতে। তোমাদের পরের ক্লাসের ম্যাডাম এসে উপস্থিত আছে, আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। আর কিছু তো আমাদের প্রবলেম হয়ই যে আমরা তো এই ধরনের কি যে বলে লাইভ ক্লাসে অভ্যস্ত ছিলাম না। তোমরা সেগুলোতে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে হেল্প করার জন্য। আমি আজকের এই যে স্লাইডগুলো তৈরি করেছি সেগুলো এই ওয়েবসাইটগুলোর সাহায্য নিয়েছি।
তোমরা সেই ওয়েবসাইটগুলো দেখতে পারো। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানাই যে আগামী ক্লাসে আমরা বিভব নিয়ে পড়ব। তোমরা বিভবে যাবে, বিভবটা দেখে রাখবে। আর আমি তো পড়াবই, আর যেগুলো পড়ালাম সেগুলো চেষ্টা করবে পড়তে। ধন্যবাদ।